বসুন। ধন্যবাদ। কি নাম? সুদীপ দত্ত। কোথা থেকে আসছো? স্যার আমি বাঁকুড়া জেলার অন্তর্গত সিমলাপাল ব্লকের ঘুষর গ্রাম থেকে আসছি। আচ্ছা, সুদীপ তোমার সম্পর্কে বলো। স্যার আমার নাম সুদীপ দত্ত। আমার বাড়ি বাঁকুড়া জেলার অন্তর্গত সিমলাপাল থানার ঘুষর গ্রামে। আমি 2015 সালে মাধ্যমিক, 2017 সালে উচ্চ মাধ্যমিক এবং 17-19 শিক্ষাবর্ষে ডিএলএড কমপ্লিট করি। এবং এছাড়াও আমি 2022 সালে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে অনার্স কমপ্লিট করি। বা পড়ার পাশাপাশি তুমি কোনো কিছুর সাথে যুক্ত বা কোনো কাজ তুমি করছো, হবি তোমার কি? হ্যাঁ স্যার, পড়ার পাশাপাশি আমি এনজিওর সাথে যুক্ত আছি এবং NGO? এবং যদি হবি বলেন তাহলে আমার একটু জঙ্গল সাফারি এবং বন্য জীবজন্তুদের সম্পর্কে জানা একটু ইচ্ছা আছে। ভেরি গুড, ভেরি গুড। এনজিও, তোমার যে এনজিও, তারা কি কাজ করে? স্যার এনজিওর কাজ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে যত সব দুস্থ দরিদ্র অথবা কোনো সমস্যায় পড়ে গেছে তাদেরকে সাহায্য করে। যেমন ধরুন কারো চিকিৎসার প্রয়োজন হলে তার জন্য প্রয়োজনীয় অর্থ আমরা জোগাড় করে দিই। এছাড়া কারো যদি শিক্ষা সংক্রান্ত কোনো অসুবিধা হয় সেটাও আমরা তাদের যথারীতি আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করি। এবং তাছাড়াও যেমন এই কোভিড মহামারীকালে যেসব বাইরের থেকে যদি কোনো সাহায্য আসতো তা আমরা বন্টন করে দিতাম। এইসব কাজের সাথে আমাদের এনজিও যুক্ত। ডিএলএড কোথা থেকে করেছো? ডিএলএড স্যার আমি বাঁকুড়া জেলার অন্তর্গত সিমলাপাল থানার ওই বিক্রমপুর সারদা ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন থেকে করেছি। আচ্ছা, তো ডিএলএড এর ফুল ফর্ম কি সুদীপ? ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। ভেরি গুড। বৃদ্ধি আর বিকাশ, এটা তো ডিএলএড এর পড়েছে। হ্যাঁ। এই দুটোর কি পার্থক্য? বৃদ্ধি হচ্ছে আমাদের শারীরিক জিনিস, বিকাশ সে আমাদের শারীরিক বৃদ্ধির সাথে সাথে আমাদের পারদর্শিকতাও যুক্ত। বৃদ্ধি হচ্ছে সহজাত, যাভাবেই করে একটা নির্দিষ্ট বয়সে প্রায় সকলেরই বৃদ্ধি প্রায় একই রকম থাকে, তবে কিছু ব্যক্তিবিশেষ পার্থক্য থাকে, কিন্তু বিকাশ সকলের একই হয় না। বিকাশ পরিশ্রম এবং অনুশীলনের উপর নির্ভরশীল। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, সুপার। সুদীপ, অবরোহী আর আরোহী পদ্ধতির মধ্যে কি পার্থক্য? অবরোহী পদ্ধতি মানে প্রথমে আমরা যেটা সংজ্ঞা কাকে বলে এই সব থেকে যখন আমরা উদাহরণ যাই সেটা হচ্ছে অবরোহী পদ্ধতি। এবং আরোহী পদ্ধতি হচ্ছে বিভিন্ন উদাহরণের সাহায্যে যখন আমরা সংজ্ঞাতে উপস্থিত হই তখন তাকে আমরা আরোহী পদ্ধতি। সমন্বয় সাধন। হ্যাঁ, সমন্বয় সাধন জিনিসটা এই প্রাথমিক শিক্ষায় বা শিক্ষকতার ক্ষেত্রে এটা বিষয়টা কি? সমন্বয় সাধন বলতে যখন কোনো শিক্ষার্থীকে একটা বিষয় পড়ানো হয় তখন তার সাথে যখন তাদের জানা অন্যান্য বিষয়ের রিলেটেড করি আমরা তখন তাকে সমন্বয় সাধন করি। যেমন ধরুন আমরা জীব জড় পড়াচ্ছি, তার সাথে বিভিন্ন জীব জড় হচ্ছে পরিবেশ বিজ্ঞানের বিষয় প্রাথমিকে, তার সাথে যখন আমরা ওই বিভিন্ন জীব জড় ধরুন জীব হচ্ছে হাতি, তার ইংরেজি এলিফ্যান্ট বলছি, তখন ইংরেজির সাথে আমরা সম্পর্ক সাধন করছি। এটাই হলো সমন্বয় সাধন। সুদীপ কি পড়াবে আজকে? স্যার আমি 3য় শ্রেণীর সন্ধি পড়াবো। সন্ধি? স্যার এটাকে আমি ক্লাসরুম মনে করতে পারি? হ্যাঁ। ধন্যবাদ স্যার। সুপ্রভাত ছাত্রছাত্রবৃন্দ। আচ্ছা, তোমরা সকলে ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে আমরা একটা মজার বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? কিন্তু এই মজার বিষয়টা আলোচনা করার পূর্বে এর আগের দিন যে আমরা বিভিন্ন বর্ণ সম্পর্কে পড়েছিলাম তা তোমাদের মনে আছে সকলের? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা রোহন, তুমি বলো তো বর্ণ কাকে বলে? হ্যাঁ, ঠিক বলেছ, ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। আচ্ছা অমিত, তুমি বলো বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কটি? হ্যাঁ, ঠিক বলেছ, বাংলা বর্ণমালাতে বর্ণের সংখ্যা হচ্ছে 50টি। আচ্ছা, এই 50টি যে বর্ণমালা আছে এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে এই 50টি বর্ণমালার সকলেই একে অপরের সঙ্গে বন্ধুত্ব আছে। যেমন তোমাদের সকলের একে অপরের সাথে বন্ধুত্ব, সেরকম এই 50টি বর্ণমালারও একে অপরের সাথে বন্ধুত্ব। তোমাদের যেমন একটু আধটু কিছু হলে কখনো ভালোবাসা হয়, আবার কখনো একটু আধটু ঝগড়াঝাটি হয়, সেই রকম এই 50টি বর্ণমালারও কখনো কখনো ভালোবাসা হয়, আবার ঝগড়াঝাটি হয়। এই যে তোমাদের ভালোবাসায় আবার মিল হয়, এটাকে বলে বন্ধুত্ব। কিন্তু এদের যে আরও মিল হয়ে যায় এটাকে কি বলে জানো? এটাকে বলে সন্ধি। আচ্ছা, তাহলে বলো তো সন্ধি কি? হ্যাঁ, ঠিক বলেছ, বর্ণে বর্ণে যখন মিল হয় তখন তাকে আমরা সন্ধি বলি। দেখো এবার দেখি এদের কিভাবে বন্ধুত্বটা হয়। দেখো আমি এখানে দুটো শব্দ লিখছি। আচ্ছা, কি লিখলাম বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ, এটা লিখেছি দেব। দেব মানে কি? হ্যাঁ, ঠিক বলেছ, দেব মানে ঈশ্বর বা ভগবান। আর একটা আমি শব্দ লিখছি,
এটা কি লিখলাম বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে আলয়। আলয় মানে কি? হ্যাঁ, আলয় মানে গৃহ বা ঘর। ঠিক আছে, দেখো এই যে আগের ক্লাসে আমরা বর্ণ বিশ্লেষণ শিখেছিলাম, মনে আছে? হ্যাঁ, তাহলে এইটার আমরা প্রথমে দেব শব্দটার বর্ণ বিশ্লেষণ করব। দেখো প্রথমে কি পাচ্ছি বলো আমার সাথে সাথে। দ হসন্ত এ ব হসন্ত অ, এটা হলো দেবের বর্ণ বিশ্লেষণ। এবার আমরা আলয় শব্দটির বর্ণ বিশ্লেষণ করব। আ ল হসন্ত অ হসন্ত অ। আচ্ছা, এরপরে দেখো এদের কিভাবে বন্ধুত্ব হয়। এই যে দেখো দেবালয়ের শেষ আজ কি বর্ণ আছে অ, এবং আলয়ের প্রথম বর্ণ কি আছে আ। এই দুজনের বন্ধুত্ব হয়ে কি হবে জানো? এই দুজনের বন্ধুত্ব হয়ে হবে আ, এরা আয়ে পরিণত হয়ে যাবে। এরপর এই আটাকে আমরা বর্ণে লিখি, তাহলে কি পাবো? দে বা, দেখো এই আটা এখানে আকারের হয়ে যাবে লয়। তাহলে বুঝতে পারলে সন্ধি কি এবং কিভাবে হয়। তাহলে সন্ধি কি? যখন বর্ণের মিলন হয় তখন তাকে আমরা সন্ধি বলি। আর সন্ধি এবার দেখো সন্ধিতে আমরা কটা শব্দের মধ্যে করলাম বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, সন্ধি আমরা দুটো শব্দের মধ্যে করলাম, এই যে দেব আর আলয়। এই যে দেব এই শব্দটাকে আমরা কি বলি জানো? এটাকে সন্ধির আমরা বলি হচ্ছে প্রথম পদ বা উত্তর পদ। আর এটাকে আমরা বলি পরপদ। ঠিক আছে, তাহলে সন্ধিতে কত ধরনের পদ থাকে? দু ধরনের পদ থাকে, পরপদ, এই প্রথম পদ এবং পরপদ। এছাড়াও অনেক তিনটি শব্দের মধ্যেও সন্ধি ঘটে, কিন্তু সেগুলো আমাদের নিপাতনে সন্ধি হয়, সেগুলো নিয়মকানুন মেনে হয় না। এরপর দেখো আমরা সন্ধি কয় প্রকার সে সম্পর্কে জানব। আচ্ছা, আমাদের বাংলা বর্ণমালাতে সন্ধি হচ্ছে দুই প্রকার। প্রথমত হচ্ছে স্বরসন্ধি, আর দ্বিতীয়টা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তৎসম সন্ধি হচ্ছে সংস্কৃত শব্দের যে সন্ধিগুলো হয় সেগুলো হচ্ছে তৎসম সন্ধি, সেগুলো বিশেষত স্বরসন্ধির সাথে যুক্ত হয়। আর দ্বিতীয়ত হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তাহলে স্বরসন্ধি কি? স্বরসন্ধি হচ্ছে যখন স্বরবর্ণের সহিত স্বরবর্ণের মিলন হয় তখন তাকে আমরা স্বরসন্ধি বলি। যেমন দেবালয়ের দেখো বয়সের বর্ণ কী ছিল? বয়ের সাথে অ যুক্ত ছিল, অ। এবং আলয়ের কি ছিল? আ ছিল। তাহলে অ আর আ উভয়ে কি? উভয় হচ্ছে স্বরবর্ণ, এই জন্য এই দুটো যুক্ত হয়ে আ হয়েছে। সুতরাং এটা হলো হচ্ছে স্বরসন্ধি। এরপর আমরা দেখবো হচ্ছে ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি ধরো আমি একটি বর্ণ লিখছি সম, ঠিক আছে, এবং জয়। এখানে দেখো যদি আমরা বর্ণ ভেঙে করতে যাই তাহলে সমর অ পাবো আর এর আ পাবো, তাহলে আমাদের এটা কি হয়ে যাবে? সমাজয় হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো সঠিক নয়। এরপর যদি আমরা এটা করতে যাই এক্ষেত্রে কি হয়? যেসব বর্ণের যখন পূর্ববর্ণে শেষে ম থাকে এবং পরবর্ণে বর্গের তৃতীয় বর্ণ থাকে, যেমন ধরো ক খ গ থাকবে, চ ছ বর্গীয় থাকবে, তখন এই দুটো তখন এর পরপদের আগে ইও আসে। ঠিক আছে, যেমন এটা আমরা যদি করি পূর্বপদের ম বিলুপ্ত ঘটে এবং পরপদের সাথে ইও যুক্ত হয়, তাহলে এটা যুক্ত হয়ে কি হয়? সঞ্জয়। তাহলে